গুড আফটারনুন, কেমন আছো সবাই? আমি তো মোটামুটি ভালোই আছি, আর সবাই আশা করছি মোটামুটি আছো, কারণ যে পরিমাণে গরম পড়েছে বলার মতো না। আর এখন দেখো ঘড়িতে মোটামুটি 1টা পার হয়ে গেছে, আর আমার মায়ের দিকে কাঠের উনুনে ভাত চাপিয়ে দিয়েছে। তো মাকে বললাম যে কি দরকার এত গরমের মধ্যে কাঠে রান্না করা, যখন একটু ঠান্ডা ঠান্ডা থাকবে তখন কাঠে রান্না করবে। তো মা বলল যে কাঠের তো অভাব নেই, মানে প্রচুর পরিমাণে কঞ্চি, এটা ওটা তোমরা জানো, সামনেই আমাদের বাঁশবাগান, তো ওখানে প্রচুর পরিমাণে কঞ্চি। তো সেই জন্য মা দেখে যে কঞ্চি দিয়ে রান্না করলে রান্নাটাও তাড়াতাড়ি হয়, আর কাঠের রান্না দেখবে টেস্টটাও কিন্তু অন্যরকম হয়। আর মারা না মানে অনেক কষ্ট সহ্য করতে পারে। তো আমি আবার মাকে বললাম যে থাক, তোমাকে আর গরমের মধ্যে কষ্ট করে আর রান্নাবান্না করতে হবে না, আজকে রান্নাটা চলো আমিই করে দিই। তো মা বললো থাক, তোকে আর করতে হবে না। তো আমি বললাম বললো ঠিক আছে তাহলে কর। তো প্রথমে গোটা একটু পেঁয়াজ কুচি, রসুন আর লঙ্কা, দেখতেই পাচ্ছ, কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে নিয়ে, ঘ্যাটকুলের পাতা খেতে আমার দাদা ভীষণ ভালোবাসে, ও যেহেতু বাড়ি ছিল না ওই জন্য খেতে পায়নি, আর ও তোমার 2 দিন পরে চলে যাবে, মানে আর তো খেতেও পাবে না। ও আবার শাক পাতা ঘ্যাটকুল এইসব খেতে না ভীষণ পছন্দ করে। তো যেহেতু ও চলে যাবে আর খেতে পাবে না, কারণ বাইরের দেশে গেলে ও তো কোনো সময় ব্যাঙ্গালোর, কোনো সময় দিল্লি, কোনো সময় উত্তরপ্রদেশ, যখন যেখানে ওর কাজের মানে খবর থাকে আর কি, তখন সেখানেই ও যায়। তো বাইরের দেশে ধরো এইসব জিনিসগুলো পাওয়া যায় না, তো ওই জন্য স্পেশালি ওর জন্যই মা ভাবলো যে রান্না করি, কারণ মারা তো বাড়িতেই থাকবে কিন্তু ও তো আর থাকতে পারবে না। আর তোমার মানে এত পরিমাণে তাত লাগছে, আর তিধা দেখো এখান থেকে ভিডিও করছে আর আমাকে বারবার ডাকছে, ও মা তোমার ভিডিও করছে, এদিকে একটু হাই করে দাও। আর আমি আবার ওর বাবার সাথে কথা বলছি, মানে আমার ফোনে না এখানে আসলে নেটওয়ার্কের ভীষণ সমস্যা হয়। সমস্যা বলতে কি বলো তো, আমাদের যেহেতু ভোডাফোনের নেটওয়ার্ক, তো তো সবসময় ভোডাফোনের নেটওয়ার্কটা কাজ করে না এখানে। জিওটা ভালো কাজ করে, তারপরে এয়ারটেলটাও পায়, কিন্তু ভোডাফোনটা একদমই পায় না। তো আজকে আমাদের দুপুরে রান্না হচ্ছে মোচা ঘন্ট। তো মোচা ঘন্টটা করার জন্য প্রথমে আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, একটু মুগ ডাল ফোড়নে দিয়েছি মোচার মধ্যে, আর আদা জিরে বাটা দিয়ে ভালো করে একটু, দেখতেই পাচ্ছ একদম ভালো করে ভাজা হয়ে গেছে। তারপরে একটা মাছের মুড়ো ছিল, সেটাকে ভেঙে দিয়ে দিলাম, রুই মাছেরই মুড়ো। তো মাছের মুড়ো দিয়ে কিন্তু ভালো লাগে মোচা ঘন্ট, খুব একটা খারাপ লাগে না। তো প্রথমে মাছের মুড়োটা দেবো না বলেই মুগ ডালটা দিয়েছিলাম, তারপরে মুগ ডাল দেওয়ার পরে মা বললো মাছের মাথাটাও দিয়ে দে, তো সেটাও দিয়ে দিলাম। আর মোচাটা আগে থেকে সিদ্ধ করা ছিল, মানে একটু ভাপ দিয়ে নেওয়া ছিল। মোচা রান্না করলে ভাপ দেয়। এর আগের দিন যে মোচাটা আমাদের গাছ থেকে দাদা পেরে দিয়েছিল তোমাদেরকে দেখালাম, এটা আমাদের গাছেরই মোচা, আর টাটকাও মোচাটা এর আগের দিন পেরেছিল, সেটাকে মা রাত্রিরে কেটে রেখে দিয়েছিল, কষটা ঝরে গেছিলো, আর সকালবেলায় মানে এখন আর কি গ্যাসে একটু ভাপ দিয়ে নিয়েছিল। তো মোচা ঘন্ট, ঘ্যাটকুলের পাতা বাটা, আর তার সাথে দেখতে পাচ্ছ রুই মাছ দিয়ে আলু দিয়ে পাতলা পাতলা করে, এই গরমে আর বেশি আমার মনে হয় ঝাল মশলা না খাওয়াটাই ভালো হবে, কারণ গরমে যে পরিমাণে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, আর গরমের মাত্রাটাও মানে সাংঘাতিক গরম আর কি যাকে বলে। তো এখন তোমার গ্যাসের জালটাকে আমি একটুখানি কমিয়ে দিয়েছি, কারণ আলু সিদ্ধ হয়ে গেছে, আর আমাদের বাড়িতে যেহেতু সদস্য সংখ্যা অনেকগুলোই, মানে দাদা বৌদি বাবা মা আমার জেঠু আমি মেয়ে, সুতরাং আমাদের কিন্তু তরকারিটা একটু বেশি লাগে। আবার রাতে যারা ভাত খায় তাদের জন্য এই তরকারিটা রয়ে যায়, তো এটা দিয়েই আর কি ভাতটা খেয়ে নেয়, সেই জন্য একটু বেশি করেই বানানো হয়। তো ঘ্যাটকুলের পাতা দিয়ে প্রথমে মেখে খাচ্ছি। আমি ধরো এবছর অনেকবার খেয়েছি তো ঘ্যাটকুল, মানে আমাদের ওইদিকে ধরো পাওয়া যায়, তুলে খেয়েছি যেহেতু, ওই জন্য আমার ঘ্যাটকুলের প্রতি অতটাও আকর্ষণ নেই, কিন্তু অন্যান্যবার আসলে আমি মাকে আগে বলি। দাদা যেমন এখন মাকে বলছে যে মা একটু ঘ্যাটকুলটা রান্না করো, আমিও মাকে বলি মা রান্না করো। আর ভীষণ গরম পড়েছে, আমরা এখন এক জায়গায় একটা বিশেষ দরকারে যাব, যাই হোক বৌদি আমি মা আর দাদা, মানে আমরা 4জন, আর তার সাথে তিধা যাবে, বাবা যাবে না। তো সেখান থেকে ঘুরে আসলাম, ঘুরে এসে একটু ফ্যানের হাওয়ায় বসলাম, আর বাবা দেখো দেখছি ঠাকুরে মারার জন্য যে গোছগুলো হয় না, সেই গোছগুলো বসে বসে বানাচ্ছে। মানে এই আমাদের একটা মানুষ, মানে যাকে আমি সত্যি কথা বলতে মানে কোনো দিন মনে হয় কখনো আমি যে মানুষটাকে বসে থাকতে দেখি না, মানে কিছু না কিছু করেই যাবে সারাটা দিন, খাওয়ার সময় খাওয়াবে, একটু ঘুমাবে, রেস্ট করবে, সারা দিন কাজ আর কাজ। আর এদিকে পিসিকে নিয়ে, আর এটা হচ্ছে তোমার, ওটা আগের দিনের ভিডিও ছিল, এটা হচ্ছে পরের দিন সকালকার ভিডিও, মানে সকাল থেকে আর কি ভিডিওটা স্টার্ট করলাম। তো পিসি আমাকে, মানে আমার পিসি আমাকে পুরো একদম 2-3টে বছর ধরে পাগল করে দিচ্ছে, কারণ আমার পিসির কানের ছিল, সোনার কানের, সেটা স্নান করতে গিয়ে আমার পিসি হারিয়ে ফেলেছিল। তো তারপর থেকে আমার পিসি কিন্তু খালি কানেই ঘুরে ঘুরে বেড়ায়, সেটা দেখতেও আমাদের ভীষণ খারাপ লাগে। আর এখন মানে যতটা সোনার দাম, পিসির পক্ষে বানানো সম্ভব ছিল না, অতটা সোনা দিয়ে 2টো কানের বানানো সম্ভব ছিল না। পিসির আগেকার যে কানেরগুলো ছিল তার মধ্যে একটা হারিয়েছিল আর একটা ছিল, যেহেতু ওগুলো অনেক পুরনো সোনা, সুতরাং ওই সোনাটার খাত বাদ দিয়ে কিন্তু অনেকটাই বাদ চলে যাচ্ছে।
তো পিসির পক্ষে যেহেতু অতটা সোনা কেনা সামর্থ্য ছিল না, পিসির হাতের পলা বাঁধানোও ছিল, পলা বলতে এগুলো ব্রোঞ্জের উপরে, লাল পলার উপরে না। তো আমার মনে হয় পিসি কয়েকবার পরেছিল, খুব ময়লা জমেছে, হয়তো কেউ না কেউ এটা পরেছিল, ব্যবহার করেছিল, তার জন্যই কিন্তু এতটা ময়লা। তো কাকু এটাকে ভালো করে গলালো বলতে মানে অ্যাসিড ঢেলে ভালো করে পরিষ্কার করে এটাকে ওজন করবে, দেখবে, তারপরে এটাকে মেশিনে দেবে কতটা কি বাদ যায় না যায়। যেহেতু আগেকার দিনের সোনাতে বুঝতেই পারছো শ্যাকরারা প্রচুর পরিমাণে লাভ করেছে, প্রচুর খাদ মিশিয়েছে। তো এই সোনাটার যা ওয়েট ছিল তার থেকে 500 মিলি মানে 1/2 গ্রাম সোনা বাদ গেল, বুঝতেই পারছো কতটা সোনা বাদ গেল। এখনও কিন্তু এটাকে মেশিনে ফেলা হয়নি, কাকার আঞ্জাতে একটা বলে দিল, তারপরে আবার মেশিনে ফেলবে। তো ওই দিয়ে আর কি, ওই দুটো দিয়েই আর কি পিসির কানের বানাতে দিয়ে দিলাম, তাতে আর কোনো সোনা লাগবে না। আমি বলেছি ওই সোনাটা দিয়েই বানিয়ে দিবা, আর জাস্ট মজুরিটা দেওয়া হবে। আর এদিকে বৌদি একটা খুব সুন্দর গল্প করছিল, আমিও দেখতে পাচ্ছ ভীষণ হাসছি। আর কথাটা শুনে আমারও একটা কাহিনী মনে পড়ে গেল। তারপরে আমরা দুজন মিলে আর কি গল্প করতে লাগলাম। প্রথমে ও এসে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিল, তারপরে হঠাৎ করে দেখলো যে হ্যাঁ ক্যামেরাটাতে আর কি ও ঢেকে গেছে, তো তারপরে আবার ওই সাইডটা একটু সরে গেল। আর এই নাইটিটা পরে আমাকে নাকি হলুদ কালার পরে একদমই ভালো লাগে না। কাপ্তান নাইটিটা আমি অনেকটা শখ করেই নিয়েছিলাম বলতে পারো, সবাই দেখতাম কাপ্তান নাইটি পরতো, তো আমারও ইচ্ছা করেছিল যে আমিও একটা কাপ্তান নাইটি পরবো। তারপরে নাইটিটা একটু বেঢক পাড়া, আমি যেহেতু নাইটিটাকে মারিনি, কোনো ফিটিংস করিনি, কিছুই করিনি, তার জন্য কিন্তু নাইটিটার একটু ঢকটা কম। কি করব বলো, নাইটিই তো, বাড়িতেই তো পরা জিনিস। তো স্নান টান করে এসে দেখি মা আবার রান্না বসিয়েছে। তো আমি মাকে বললাম আজকে হচ্ছে আমার মায়ের উপোস, মানে পরপর মা 2 দিন ধরে ধরো ভাত খাবে না, কারণ মা জয়মঙ্গলবাড়ির উপোস করে, তারপরে হচ্ছে তোমার কালকে হচ্ছে ষষ্ঠী। তো মা যেহেতু ভাতটা রান্না করছে, আমি বললাম তুমি ভাতটা ফ্যানটা উপর দিয়ে আমাকে দাও, তারপরে আমি রান্নাটা করে নিচ্ছি। তো গ্যাসে এখানে দেখতে পাচ্ছ মুসুরির ডালটাকে আমড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছি। শীতকালের দিন আমড়া দিয়ে কিন্তু, শীতকালে বলছি সরি, গরমকালে কিন্তু আমড়া দিয়ে মুসুরির ডাল খেতে খুব ভালো লাগে, মানে টক ডালটা খেতে ভালো লাগে, আম দিয়ে হোক, তেঁতুল দিয়ে হোক, আমড়া দিয়ে হোক, যে কোনো কিছু দিয়ে, কিন্তু আমার আমড়া দিয়ে মুসুরির ডাল খেতে না খুব ভালো, মানে ভালো লাগে আর কি। তো ডালটা দেখো একদম কড়াইয়ে একদম প্রপার সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি গরম জল করতে দিয়েছি, একটুখানি গরম জলটা মিশিয়ে নেব। তো এবার চলে এসেছি কাঠের উনুনে। আর কাঠের উনুন দেখেই তো ভয় লাগছে, কালকে তো প্রচণ্ড গরম লেগেছে, আর আজকেও লাগছে, কিছু করার নেই। কারণ ওই যে তোমাদেরকে বললাম যে আমাদের বাড়িতে প্রচুর কাঠকুটো আছে, তার জন্য মা সকালে সিদ্ধ ভাতটা বৌদি গ্যাসেই চাপিয়ে দেয়, কিন্তু দুপুরের রান্নাটা মা যতদিন বৃষ্টি খুব বৃষ্টি মিষ্টি হলে তো একটু অসুবিধা হয় আমাদের, যেহেতু এখানে মানে চালাটা ভালো পাকাপুক্ত না, সেই জন্য। তো এখানে হচ্ছে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, তেলের মধ্যে একটা তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি। আমি কিন্তু মুসুরির ডালে, টক ডালে তেজপাতা ফোড়ন দিই না, মা বললো বলে আজকে দিলাম, মানে মা বললো বলে আর কি দিলাম। তারপরে ডালটাকে সাঁতলে নিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিলাম। চিংড়ি মাছে দেখবে একদম আয় দেয় না, চিংড়ি মাছের পা, পাখনা, লেজা, খোসা এগুলো বাদ দিলে না চিংড়ি মাছের মধ্যে কিছুই থাকে না। তুমি যদি 500 গ্রাম চিংড়ি মাছ কিনে নিয়ে আসো, সেটা রান্না করে এতটুকুনি হয়ে যাবে, তুমি দেখলে বুঝতে পারবে না এখানে 400 গ্রাম চিংড়ি মাছ আছে। কে দেখে বলবে বলো, মানে দেখে মনে হচ্ছে যে এই কটা 400 গ্রাম চিংড়ি মাছ। তো মনে না হলেও কিছু করার নেই। তো পটলগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, যেহেতু আলু পটলের চিংড়ি করব, পটলগুলো যদি ভালো করে ভাজা না হয় তরকারিটা একদমই ভালো লাগবে না। তো সেই জন্য প্রথমে মাছগুলোকে ভেজে নিয়েছি, তারপরে পটলগুলোকে ভাজলাম, এবার আলুগুলোকে ভাজতে দিয়েছি। তো আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে পেঁয়াজ টেয়াজ দেবো। আর এদিকে দাদা গেছিলো বাজার থেকে লাল দই কিনে নিয়ে এসেছে। লাল দই কিন্তু খেতে খুব ভালো লাগে, আর এই গরমে আমার মনে হয় লাল দই খাওয়ার থেকেও টক দইটা খাওয়া ভীষণ উপকারী, কিন্তু আমরা তো ওই মুখের স্বাদটাই বেশি ভালোবাসি, ওই জন্য আর কি ও টক দই নিয়ে এসছে। আর টক দইটার টেস্টটা এতটা ভালো ছিল, একদম পুরো নবদ্বীপের দইগুলো যেমন হয়, দেখবে নবদ্বীপের দই কিন্তু অনেক নাম করা, আর নবদ্বীপের দইয়ের মধ্যে একটা আলাদা টেস্ট আছে, যেটা সব জায়গাকার দইয়ে থাকে না। আমাদের বহরমপুরের দইটা তো একদমই ভালো না যাকে বলে, মানে খুব একটা আমার ভালো লাগে না। তো এখানে আজকে দুপুরে রান্না হচ্ছে তোমার ডাল হয়েছে আমরা দিয়ে প্রথমে। এবার আমি আলু পটল চিংড়িটা করছি। প্রথমে আলুটাকে ভালো করে ভেজে মশলাটা দিয়ে কষিয়ে এবার ভাজা পটলগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, জল দিয়ে দেবো পরিমাণ মতো। তারপরে সিদ্ধ হয়ে গেলে আর কি, আলু পটলগুলো সিদ্ধ হয়ে গেলে চিংড়ি মাছটাকে দিয়ে দেবো। আর লাস্টে একটাই বাকি থাকবে, সেটা হচ্ছে ঘ্যাটকুলের ডাঁটি। এর আগের দিন যে ঘ্যাটকুলের পাতাগুলো রান্না করেছিলাম তার সাথে কিন্তু ডাঁটিও বিক্রি হয়। তো ডাঁটিগুলোকে মা ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে। ওটা কি করে রান্না করব ওটাও কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো এখন এই যে আলুটা আর পটলটা সিদ্ধ হয়ে গেছে, আর তরকারিতে দেখো কত তেল দিয়েছি। আলাদা আলাদা করে তুমি যখনই ভেজে ভেজে রান্না করবে না, তরকারিতে তেলের পরিমাণটা মানে অনেকটাই লাগবে, কিন্তু এত গরমে এত রিচ খাবার খাওয়াটা ঠিক না।
তবু হয়ে গেছে, চলো আর তো কিছু করার নেই। তো গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে ঢাকা দিয়ে দেবো। যেগুলো দেখছো একটু তাকিয়ে টাকিয়ে আছে সেগুলোও একদম নরম হয়ে যাবে, মানে আর কেউ কারোর দিকে তাকিয়ে থাকবে না, সবাই মিলেমিশে একসাথে থাকবে আর কি। তো ওদিকে পটল আলুটায় যেই জল ঢেলে দিয়েছিলাম আর বাবা এসে আমাকে বলছে তুই পুরো ঘেমে চান হয়ে গেছিস, তোকে আর গরমের মধ্যে বসে থাকতে হবে না, তুই ওই দিকে চলে যা, আমি ভালো করে আর কি এটাকে পরিষ্কার করে আমি জাল দিয়ে দিচ্ছি, মানে জায়গাটাকে আর কি উনুনে জাল দিয়ে দিচ্ছে। তো এটাই হচ্ছে বাবাদের ভালোবাসা, কারণ দেখো বাবারও তো গরম লাগছে না, তারপরেও বাবা আমাকে বলছে তুই চলে যা, আমি জাল দিচ্ছি। আর এখানে দেখো দুপুরের খাওয়া দাওয়া আমাদের শুরু হয়ে গেছে। ওই যে বলেছিলাম ঘ্যাটকুলের পাতা, এটাকে কেমন করে রান্না করেছি বলো তো। এটাকে যেমন যে রুটিন মশলাটা ছিল, জিরে আদা লঙ্কা রসুন পেঁয়াজ বাটা, ওই মশলাটাই একটুখানি রেখে দিয়েছিলাম, যেটা আলু পটলে দিয়েছিলাম সেই মশলাটাই রেখে দিয়ে এই ডাঁটিগুলোকে প্রথমে একটু ভালো করে ভাপ দিয়ে নিয়েছি। তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে মশলাটাকে কষিয়ে ডাঁটিটাকে দিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করেছি। খুব একটা খারাপ লাগে না জানো তো, বেশ ভালোই লাগে খেতে। আর দুপুরের খাওয়া দাওয়া করে হঠাৎ করে মনে পড়লো কালকে তো ষষ্ঠী, আর ষষ্ঠী মানে বাঁশের নীল লাগে। আর বাঁশের নীল কাকে বলে তো বলো তো, এই ছোটো ছোটো মোড়ানো মোড়ো পাতাগুলোকে বলে বাঁশের নীল। শীষ বলে অনেকে, আবার বাঁশের শীষও বলে। তো যখন ছোটো ছোটো পাতা হয় না তখন একদম মোড়ানো হয়, আস্তে আস্তে পাতাগুলো বড় হয়। তো বাঁশের নীল তুলে নিয়ে এসে অনেকটা টাইম উপরে বসে বসে সবাই মিলে গল্প করছিলাম। আর এখন দেখো রেডি হয়ে গেছি, কারণ মা বললো আজকে চল কীর্তন শুনে আসি। আমাদের এখানে একটা ভীষণ জাগ্রত অনেক অনেক দিনকার পুরনো একটা বাজারে আর কি কীর্তন হয়, ভীষণ বড় মেলা বসে। আর কত যে লোক হয় বলে বোঝাতে পারবো না, প্রচুর পরিমাণে লোক হয়। তো কী শাড়ি পরবো ভাবতে ভাবতে মায়ের আলমারিতে দেখলাম একটা খুব নরম সফট জামদানি আছে। তো আমি ভাবলাম চলো এই সফট জামদানিটাই আর কি পরে নিই, গরমও লাগছে ভীষণ, আর তার সাথে জামদানিটা বেশ নরম আছে। আর একটা সুতির মার দেওয়া শাড়ি পরলে না খুব অসুবিধা হয় জানো তো, মানে মার দেওয়া শাড়িতে দেখবে আরও বেশি আকাটা লাগে। তো রেডি হয়ে মা তো আগেই বেরিয়ে গেছে, এখানে আমি আর বৌদি এখন বেরোচ্ছি। বৌদি হচ্ছে গেটে তালা দিচ্ছে, তালা দিয়ে জল খাচ্ছে। তিধা আমি আর বৌদি একসাথে যাব, তারপরে ওখান থেকে ফোন করে মাকে আর কি খুঁজে নেব, মানে মা কোথায় আছে আর কি সেটা খুঁজে মাকে ওখান থেকে বার করে নেব। তো দেখো আমরা গল্প করতে করতে পৌঁছে গেলাম, এই যে কততম যাই হোক দেখলাম 51তম না কততম, এটা হচ্ছে একটা প্রোগ্রাম, এই কীর্তনের বলতে পারো। প্রচুর লোক হয়েছে, দেখো কি পরিমাণ ভিড়। আর আজকে হচ্ছে বাতাসা ছিটানো, এই কীর্তনটা আমাদের 7 দিন ধরে হয়। তার মধ্যে 4 দিন হয় হরিনাম সংকীর্তন আর 3 দিন হয় লীলা কীর্তন। তো আজকে যেহেতু হরিনাম সংকীর্তন শেষ, ওই জন্য সমস্ত বাতাসা কিন্তু আজকেই ছিটিয়ে দেওয়া হবে। প্রত্যেক দিন বাতাসা ছেটানোর নিয়ম নেই, কারণ তাতে কীর্তনের খুব সমস্যা হয়, লীলা কীর্তনে অসুবিধা হয়। ওই জন্য আমাদের 4 দিনের দিন বাতাসা ছেটানোর নিয়ম করেছে। কেউ বস্তায় করে, কেউ কারোর সন্তানের মাপে, কেউ কারোর বাবা মায়ের মাপে, মানে যে যেমন পারে সে মানে সেরকম বাতাসা ছিটায়। আমরা এদিকে মেলাটা ঘুরছি আর সেই ছোটোবেলার কথাটা মনে পড়ছি, মানে এই আজকের দিনে বাতাসা ছেটানোর দিনে আমরা কোনো দিন বাড়িতে থাকতাম না। ঠিক বিকালটা যেই না হতো, মানে দুপুরের টাইমে 4টে বাজতো, ঠাম্মাকে নিয়ে দাদা আমি দিদিরা, মানে আমাদের বাড়িতে যতজন ছিল আর কি সবাই মিলে একসাথে চলে আসতাম বাতাসা ঘোরানোর লোভে। আর এখন দেখো এখন সময়ের সাথে সাথে কত পরিবর্তন। তো এখান থেকে এই যে স্ট্যান্ড ফ্যানটা দেখছি, এই স্ট্যান্ড ফ্যানগুলো না এখন ভীষণ ভালো জানো তো, উঠেছে। ট্রেনে বাসে গেলে ফুল চার্জ দিয়ে নিয়ে গেলে মানে তোমার মোটামুটি আধ 1 ঘন্টা এটা ভালোভাবেই চলবে। আর অনেকটা টাইম চলা মানে কি বলো তো, মানে গরমের হাত থেকে মুক্তি পাওয়া যাবে। তো দিদা আমাকে মেলাতে বায়না করছিল মা আমাকে এই ফ্যানগুলো কিনে দাও, তো আমি একটা কিনলাম, তারপরে বৌদিও আবার একটা কিনলো। তারপরে চলে আসলাম আমরা ফুচকার দোকানে ফুচকা খেতে। দিদার তো ভীষণ ঝাল লেগে গেছে, চোখ একদম টসটস করছে, তারপরেও ফুচকার মানে পাতাটা ফেলবে না। তো ফুচকা টুচকা খেলো, আমি 10 টাকার খেলাম, ওরা 20 টাকার করে খেলো। তারপরে একটা ব্যাগের দোকান দেখলাম, এই পার্সটা দেখে আমার ভীষণ পছন্দ হলো। মানে আমি অনেক দিন ধরেই পার্স কিনবো ভাবছিলাম, কিন্তু মনের মতো পাচ্ছিলাম না। তো ফাইনালি এই পার্সটা আমার খুব মনের মতো হয়েছে। তো এই পার্সটাকে আমি 150 টাকা দিয়ে, পার্সটাকে আমি আর কি 150 টাকা দিয়ে নিলাম। তো তিধা বললো মা 200 টাকা দিয়েছিলাম, আঙ্কেল 50 টাকা ফেরত দিয়েছে, এই ব্যাগের মধ্যেই রাখি, ব্যাগটা আমি আমার কাছে রাখি। আমি বললাম ঠিক আছে রাখো। তো তারপরে এই দোকানে মোটামুটি স্কুল ব্যাগ থেকে শুরু করে সাইড ব্যাগ পিঠ ব্যাগ সমস্ত রকমই আছে। তো দাদাটা হাসছে আর বলছে, মানে প্রথমে আমরা দাম দর করে বলেছিলাম 130 টাকা, কিন্তু উনি কোনো মতেই দিল না। আর আমার যদি কোনো একটা জিনিস মনে লেগে যায় না, পছন্দ হয় না, আমি সেই জিনিসটা থেকে আর ফিরে আসতে পারি না। তো নেক্সট টাইম এসে আবার ঘুরে এসে আমি ব্যাগটাকে নিয়ে নিলাম। আর মোটামুটি বাতাসা ছিটানোর পালা কিন্তু প্রায় শেষের দিকে, দেখতেই পাচ্ছ অনেক সন্ধ্যার থেকে ছেটাতে লেগেছে।
তো এখন আমরা সোজা দেখবো আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেব। আর গরমও লাগছে, দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে বলে একটা ভ্যানের উপরে উঠে বসেছি। তো চলো একদম বাড়ি চলে যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর বাড়ি এসে যেহেতু আমরা খেয়েছিলাম শুধুমাত্র ফুচকা, মানে আমি খেয়েছিলাম 20 টাকার ফুচকা। তো তারপরে মা বললো রাত্রে চল একটু ভাত খা। তো আমি বললাম চলো ছাতু মাখা করি, ছাতু মাখা দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে আমাদের ঘরে ভাঙানো ছাতু, মানে ছোলা ভেজে আলাদা করে ভাঙিয়ে পিষে নিয়ে এসে ছাতু বানানো হয়েছে। তো পেঁয়াজ লঙ্কা লবণ মানে হলুদটা বাদে তেল দিয়ে মেখেছি, বেশ জল দেওয়া ভাতে ভালোই লাগে খেতে, খুব একটা খারাপ লাগে না। আর এখন রাত্রিরে প্রত্যেক দিনকার ঘুমাতে যাওয়ার আগে আমার রুটিন চুলটাকে ভালো করে বেঁধে রোল করে তারপরে ঘুমাতে যাব। কারণ চুলটা খোলা থাকলে বারবার এই গরমের মধ্যে গায়ে টায়ে পড়লে ভীষণ বিরক্ত লাগবে। আর তার থেকেও বড় কথা, চুল ছেড়ে ঘুমালে কিন্তু চুলের ডগাগুলো দুটো হয়ে যায়। তার ফলে কি হয় বলো তো, চুলটা একদম বড় হতে চায় না, মানে ছোটোই হয়ে থাকে। আর বেশি বাঁধার কারণে আমার চুলগুলো দোড়া দোড়া হয়ে যায়, মানে ভাঁজ ভাঁজ টাইপের পড়ে যায়। আর নিচের দিকের অবস্থাটা দেখো ভীষণ খারাপ, নিচের দিকটা একটু বেশি দিয়েছিল, তারপরেরটা পরপর সমান মাপে দিয়েছিল। তো স্টেপ কাট তো আর কাটবো না, এদিকে চলো চুল টুল বেঁধে একটু রেস্ট করি। কাল থেকে ভিডিওটা শুরু করেছি, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। নেক্সট ভিডিও